সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন চলমান দেখার জন্য। চলমান প্রচারিত হয় সপ্তাহে 5 দিন, শুক্র শনি বাদ দিয়ে, এবং 9:30 থেকে 10:30টায় অনুষ্ঠানে হাজির থাকেন আমাদের প্রিয় কিছু মুখ। তারা কথা বলেন এবং তারা কথা বলেন সমসাময়িক বিষয় নিয়ে, কথা বলেন যেসব বিষয় নিয়ে আপনারা শুনতে চান সেই সব বিষয়। আজকেও সেরকম দুজন অতিথি রয়েছেন। আজকের যে বিষয়বস্তু আমরা ঠিক করেছি সেটি হচ্ছে কথা বলাই সার। আমরা অনেক কথা বলি, কিন্তু শেষ পর্যন্ত কথা বলে কি কোনো লাভ হয়? এবং নানান বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, শেষ পর্যন্ত কি কোনো কাজ হয়? এবং এই যে কথা বলে লাভ হয় কিনা, কাজ হয় কিনা, এই সব প্রশ্ন থাকার পরও আমরা তো কথাই বলি, কেননা সাধারণ মানুষের পক্ষে কথা বলা ছাড়া আর কি করার আছে। আজকে যে দুজন আছেন তাদের মধ্যে আমি কাছের জনকে পরিচিত করি। হাবিবুর রহমান হাবিব, তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, এবং তার সঙ্গে রয়েছেন গোলাম মাওলা রনি, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। ইউটিউবে সরাসরি আমাদের অনুষ্ঠান দেখতে চাইলে দেখতে পারেন @নেক্সাস টেলিভিশন লাইভ এই ঠিকানায়, আর ফেসবুকে সরাসরি দেখতে পারেন নেক্সাস টিভি ডিজিটাল বিডি এই ঠিকানায়। আমরা আজকে যে অবস্থা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে সরকার তেলের দাম বাড়িয়েছেন, এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে কমোডিটির মার্কেটে কিছু কিছু বিষয়ে ক্রাইসিস দেখা দিয়েছে, যার মধ্যে একটি হচ্ছে ভোজ্য তেলের বাজারে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। এই যে তেল নিয়ে দুই দিকেই ঝামেলা, ভোজ্য তেলের বাজারেও এক ধরনের অস্থিরতা, আরেকদিকে তেলের দাম বাড়ানোর পরেও লাইন বাড়ছে, পাম্পের সামনে গাড়ি, মোটর বাইক এর যে বিশাল লাইন সেটা কমছে না, বরং বাড়ছে। ধারণা করা হয়েছিল যে তেলের দাম বাড়িয়ে দিলে এটা একটু কমবে এবং মানুষ তেল পাবে। গোলাম মাওলা রনি, আপনার কি মনে হয়, সরকার কি এই জ্বালানি তেল বিষয়ক যে বিষয়টি রয়েছে সেটি যথাযথভাবে মোকাবেলা করতে পারছেন? না, মোকাবেলা করতে পারছে না। আমার কাছে পুরো বিষয়টি মনে হচ্ছে পরিকল্পনার অভাব। দ্বিতীয়ত বাস্তবায়ন, একটা জিনিস যে কীভাবে বাস্তবায়ন করবে, সেই বাস্তবায়ন করার জন্য তাদের যে ধরনের প্রস্তুতি থাকা দরকার, যে ধরনের কোয়ালিটি থাকা দরকার, যে ধরনের কোয়ান্টিটি থাকা দরকার, এ গ্রুপ অফ পিপল সেই জিনিসগুলো নেই। এবং সর্বশেষ যে ব্যাপার হলো যে তেলকে কেন্দ্র করে আন্তর্জাতিক দুনিয়াতে একটা সিন্ডিকেশন আছে, এবং এই সিন্ডিকেশন যে কোনো মাদক সিন্ডিকেশন, যে কোনো অপরাধ, অস্ত্র চোরা কারবারি থেকে শুরু করে অন্য যে কোনো সিন্ডিকেশনের চাইতেও এই সিন্ডিকেটটা বেশি শক্তিশালী। ফলে এই যে বাংলাদেশে যে তেলের ক্রাইসিস, এই তেলের ক্রাইসিস সৃষ্টি করে তারপরে উচ্চ মূল্যে লোকাল মার্কেটে তেল বিক্রি করা, কালোবাজারে তেল বিক্রি করা, এবং বাংলাদেশ থেকে তেল পাচার করা, এবং সেই তেল পাচার করার সঙ্গে সঙ্গে আবার বিদেশ থেকে উচ্চ মূল্যে সেই যে স্পট মার্কেট থেকে তেল কেনা, সব মিলিয়ে সরকার যে একটা কেলেঙ্কারির মধ্যে জড়িয়ে পড়েছে ইন দি মিন টাইম। এখন এখান থেকে আসলে কোনো অবস্থাতেই সরকারের বের হওয়ার, ক্ষয়ক্ষতি মানে মানুষের জনদুর্ভোগ, তার সঙ্গে সঙ্গে সরকারের ইমেজ সংকট, তার সঙ্গে সঙ্গে সরকারের দুর্নাম বদনাম, এই জিনিসগুলো সরাসরি উপভোগ না করা পর্যন্ত সরকার আসলে এখান থেকে বেরোতে পারবে না। এক নম্বর আমি যেটা বলি যে সেটা হলো, এখন পর্যন্ত তেলের যে দাম, যুদ্ধ শুরু করার আগে এটা $75 থেকে $80 পার ব্যারেল ক্রুড অয়েল ছিল। আর যদি $100ও হয়ে যায় তেলের মূল্য, তো সেক্ষেত্রেও আমাদের যে বাংলাদেশের বর্তমান যে মূল্যটা আছে সেই মূল্যটা রিজনেবল, লস হওয়ার কথা নয়, কোনো অবস্থাতে লস হওয়ার কথা নয়। আর এই যুদ্ধের এই সময়টিতে আমাদের যে তেলের আন্তর্জাতিক বাজার, সেখানে সর্বোচ্চ $110 উঠেছে, $90 থেকে $110 মধ্যে ওঠানামা করেছে। সরকার এই সময়টাতে কত লক্ষ মেট্রিক টন তেল বা ব্যারেল তেল তারা স্পট মার্কেট থেকে কিনছে, এখন পর্যন্ত এটার কোনো হিসাব আমরা জানি না। আমরা যেটা জানি যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন দীর্ঘমেয়াদী চুক্তির ভিত্তিতে কুয়েত থেকে তেল কিনে, সৌদি আরব থেকে তেল কিনে, ভারত থেকে তেল কিনে। এখন ভারত থেকে যে তেল কেনা হচ্ছে সেই তেল এই 2 মাসে 3 বার সেই যে পাইপলাইন আছে, ডিজেলের যে পাইপলাইন, সেই পাইপলাইনের মাধ্যমে 3 বার ডিজেল থেকে আসছে। ফলে এখানে তো আসলে ভারত থেকে যে তেলগুলো আসছে ডিজেলের, একবার বোধহয় 7,000 মেট্রিক টন আসছে, আবার আসছে 9,000 মেট্রিক টন, আবার সর্বশেষ আসছে বোধহয় 6,000 মেট্রিক টন। তো এই তেলে তো দাম বাড়ায় নেই ভারত। যদি দাম বাড়াতো তাহলে আমরা জানতে পারতাম, তেল বাড়ানো হয়নি, বিকজ এগুলো সব দীর্ঘমেয়াদী চুক্তির আন্ডারে।
অন্যদিকে যে তেলগুলো বলছে যে এই আজ 3 জাহাজ আসছে, কাল 4 জাহাজ আসছে, আসলে কতগুলো জাহাজ আসছে জানি না। সরকারের প্রেস ডিপার্টমেন্ট থেকে যে ধরনের খবরাখবর দেওয়া হয়েছে তাতে করে আমরা দেখলাম যে প্রায় প্রতিদিনই 3টা 4টা 5টা করে জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে, এবং এগুলো সিঙ্গাপুর স্পট মার্কেট বা অন্য কোনো স্পট মার্কেট থেকে উচ্চ মূল্যে কেনা হচ্ছে এই ধরনের কোনো খবরাখবর আমরা জানি না। আমরা ধরে নিয়েছি যে এইগুলো যে বিভিন্ন তেল কোম্পানির সঙ্গে বাংলাদেশ সরকারের যে একটা দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে সেই চুক্তির আওতায় এই তেলগুলো আসছে। তো কাজেই এই তেল হঠাৎ করে কেন মূল্য বৃদ্ধি হলো এটা সরকারের কাছে কোনো ব্যাখ্যা নেই, এবং সরকার বলেনি। তারা বলছে উদ্ভূত পরিস্থিতিতে আমরা এটা করতে বাধ্য হয়েছি। কিন্তু সরকার তো এখানে আসলে তাদের সিস্টেম লস ছাড়া বা এখানে ভর্তুকির তো কোনো কারণ নেই। আপনি নিজে একটু হিসাব করে দেখেন যে 125 টাকা করে যদি আপনি তেল বিক্রি করেন পার লিটার, তাহলে মানে পার ব্যারেল যদি আপনি $100 ধরেন, তার উপর যদি 45% ট্যাক্সও ধরেন, তারপরে কিন্তু লস হওয়ার কথা না, কিন্তু হয়ে যাচ্ছে। এটা আমি মনে করি একটা ম্যানেজমেন্ট ফল্ট। অন্যদিকে বিভিন্ন সূত্র থেকে যে সকল তথ্যপাত্র আসছে সেটা হলো আমাদের যে তেলের যে ডিপোগুলো, তেলের ডিপোগুলোতে তেল ভরা, একেবারে উপচে পড়ছে, তেল রাখার মতো অবস্থা তেলের ডিপোগুলোতে নেই। এখন সেখান থেকে সরকার করে কি এই তেলের ডিপোগুলো থেকে তার যে বিভিন্ন কোম্পানিগুলো আছে, পদ্মা, মেঘনা, যমুনা, তাদের কাছে তেল পাঠায় না, তারা এই ডিপো থেকে তেল নেয়। হ্যাঁ, তো সেটাই তো, তাদের কাছে তেল পাঠায়। হ্যাঁ, আবার পদ্মা, মেঘনা, যমুনা করে কি ওই তাদের পরিবহন ব্যবস্থা দিয়ে এই তেলগুলো বিভিন্ন সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করে, তারা ডিস্ট্রিবিউট করে, তাদের যে সকল ডিস্ট্রিবিউটর রয়েছে। তো সেই ডিস্ট্রিবিউটর মাধ্যমে এখন এখানে ডিস্ট্রিবিউটর যারা আছে, যারা ডিস্ট্রিবিউটর আছে তারা মানে তাদের টাকার সমস্যা নেই, মানে পেট্রোল পাম্পগুলোর টাকার সমস্যা নেই, তারা মানে পর্যাপ্ত তেল নিতে পারে। আবার অন্যদিকে যে ডিপোগুলো রয়েছে, যেটা বিপিসি ডিপো, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ডিপো, সেখানে তেলের কোনো অভাব নাই। তাহলে মাছ থেকে কোনটা আসছে? 3টা কোম্পানি, রাষ্ট্রায়ত্ত 3টা কোম্পানি, যারা ডিপো থেকে তেল নিয়ে ডিস্ট্রিবিউটরকে দেবে। মনে করা হচ্ছে এই 3টা কোম্পানি যে কোনো কারণে হোক, তারা ডিপো থেকে তেল সময় মতো ক্লিয়ার করে তারা ডিস্ট্রিবিউটরদের কাছে দিচ্ছে না। এখন এর মধ্যে কি সিন্ডিকেশন থাকতে পারে? এটা নিয়ে কিন্তু তো সরকারি কোম্পানি, সমস্যাটা তো ওখানে। সরকারি কোম্পানি হলেও এর সঙ্গে তো প্রচুর, আমি বললাম যে মানে মধ্যস্বত্বভোগীদের প্রচুর মধ্যস্বত্বভোগীরা এর সাথে জড়িত আছে। আপনি ধরুন, আচ্ছা, আমরা আপনার কাছে আসব। জনাব হাবিব, এই পর্যন্ত আমরা যে কথাগুলি শুনলাম, এই বিষয়ে আসলে কি সরকারের কোনো বক্তব্য আছে বা আপনি কি জানেন আসলে? কেননা জ্বালানি প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে স্মরণকালের সর্বোচ্চ তেলের মজুদ বাংলাদেশে আছে, এটাও বলেছেন তেলের সংকট হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নাই, এবং তেলের দামও বাড়ানো হয়েছে। তারপরেও কেন আমরা এই লাইন লম্বা হতে দেখছি? আরেকটা বিষয় হচ্ছে যে এত গাড়ি তেল ভরে নিয়ে তাহলে যাচ্ছে কোথায়? তেল তো চলার কথা, আর এই যে গাড়ি চলছে না, কিন্তু পাম্পে গাড়ি দাঁড়িয়ে থাকার কারণে শহরে অসহ্য যানজট তৈরি হচ্ছে। যেখানে পেট্রোল পাম্প আছে সেই এলাকাতে যানজট তৈরি হচ্ছে। মোহাম্মদপুরে দেখা যাচ্ছে যে বিশাল লাইন 2টি পাম্পে, মিরপুর অঞ্চলে গাবতলী বরাবর যে পাম্পগুলি আছে সেখানে বিশাল লাইন, এবং শহরের বিভিন্ন জায়গাতে, এমনকি তেজগাঁ, গুলশান, উত্তরা, বিভিন্ন জায়গাতে লম্বা তেলের লাইন দেখা যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নেক্সাস টিভি সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সমালোচক, সাবেক সংসদ সদস্য, আমার অত্যন্ত প্রিয় কলমিস্ট গোলাম মোল্লা রনিকে শুভেচ্ছা। আমি সরকারের কাছে সরকারি দলের একজন কর্মী হিসাবে এটুকুই বলবো যে একটা ব্যাখ্যা দেওয়া দরকার। আন্তর্জাতিক বাজারে এখন তেলের মূল্য কত? এক ব্যারেল যদি $100 হয়, $110 হয়, আমাদের $1 সমান 125 টাকা, এক ব্যারেল সমান 159 লিটার। তাতে ওখানকার প্রাইজে ধরা যায় সেখানে 78-79 টাকা আসে। বাদবাকিটা রাস্তার ক্যারিং কস্ট এবং সরকারের পক্ষ থেকে যে ভ্যাট ট্যাক্স এর আগে নিত, যখন $26 ছিল তখনও নিত 40%, প্রায় 40%। এখন এই জায়গাটা যদি হিসাব করি, আমি ক্যালকুলেশন করি, যে দামটা এটা হয়েই থাকে গোলাম মোল্লা রনির কথা মতো বা আন্তর্জাতিক বাজারের যে চিত্র, তাতে আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপাত্ত আছে, অনেক বেশি কোথাও কোথাও পৃথিবীর অন্য দেশে কোনো তেলের দাম বেড়েছে,
ডলারের দ্বারা হিসাব করতে যায়। এইটা আমি মনে করি যে বর্তমানে এই ক্রাইসিস পিরিয়ডে সরকারের মন্ত্রী মহোদয়কে পরিষ্কার করে জনগণের সামনে এটা তুলে ধরতে হবে যে আমি আন্তর্জাতিক বাজার এই তেলের দাম এই এটা না বলা পর্যন্ত কিন্তু এই অস্থিরতা সৃষ্টি হবে, মূলত সৃষ্টি হবে, মহা কেলেঙ্কারি হবে। আমি তো দেখেছি, আমি তো এলাকায় ছিলাম, লাইন এই দিক দিয়ে যদি এখানে আপনি তো সরকারি দলেই আছেন, দলের তরফ থেকে কি আপনারা সরকারকে পরামর্শ দিচ্ছেন? আমি তো আমার মতো যেখানে যেটা বলতেছি সেটা তো বলেই যাচ্ছি। এবং এই যে আসাদগের যে তেলের পাম্প আছে, দেখা যাচ্ছে এই সংশোধন এই দিক থেকে লাইন ধরতে ধরতে ওই পর্যন্ত চলে গেছে, যেটা আপনি বললেন। কেন এত লাইন? মোটরসাইকেল লাইন প্রতিদিন কেন? আমার বাড়ি তো একদম ভেড়ামারা, মানে কুষ্টিয়া, আমার বর্ডারে আমার বাড়ি ঈশ্বরদী, ওটা ভেড়ামারা। দেখা যাচ্ছে ঈশ্বরদীর পাম্প করতে প্রতিদিন ভেড়ামারা থেকে মোটরসাইকেল আসতেছে, এই মোটরসাইকেল তেল নিয়ে যাচ্ছে, ওই পারে বিক্রি করে দিয়ে আসতেছে। 120 টাকা ছিল আগে, 120 টাকা নিয়ে গিয়ে 200 টাকা বিক্রি দিয়ে আসে। ওখানে যে দোকানদাররা আবার করে, তারা আবার ওইটা 250 টাকা 300 টাকা যেমন পারে। আমার ড্রাইভার আছে আজকে, আমি আগে জিজ্ঞাসা করেছিলাম, তুমি তেল কেন গোয়ার থেকে? তোর দোকানদার কাছ থেকে। কেন? এই লম্বা লাইনে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা বসে থাকতে হয়, কী এত কত টাকা? 200 টাকা। তো ওরা পায় কোথায়? ওই যে লম্বা লাইন ধরে থাকে, তারা নিয়ে যায় তেল তখন বিক্রি করে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, বাংলাদেশ এত দূর এগিয়ে গিয়েছে, কিসের আমেরিকা, কিসের জাপান, কিসের চায়না, কিসের চাঁদে যাওয়া। বাংলাদেশে এখন ঘরে ঘরে অকটেন চাষ হচ্ছে, ঘরে ঘরে পেট্রোল চাষ হচ্ছে, পুকুরের মধ্যে ড্রামকে ড্রাম ডিজেল চাষ হচ্ছে। আমাদের আর কিছু লাগবে না। এবং একজনে পেট্রোল বানাতে গিয়ে মারাও গেছে, ইউটিউব দেখে পেট্রোল বানাতে। অনৈতিকতা, ইউটিউব দেখে অনৈতিকতা। দেখছেন ড্রাম, দেখছেন না পুকুরের মধ্যে ড্রাম, ঘরের ভিতরে সব পেট্রোল অকটেন চাষ করতেছে সব। এই যে অনৈতিকতা, কিসের জন্য? এই যে এই আশাই ছিল দামটা বাড়বে, কেউ কেউ নিজের সাথে সাথে বিক্রি করছে, যাদের টাকা আছে তারা জমা করে রাখছে, এখন ওটা তারা বাজারে বিক্রি করবে। এই অনৈতিকতার কারণেই সরকারের প্রতিমন্ত্রী মহোদয় যদি বলে থাকেন যে আমাদের ডিপোগুলোতে তেল উপচে পড়ছে, তাহলে কেন ক্রাইসিসটা হবে? কঠোর হস্তে দমন করতে হবে এটা, বা নিয়ন্ত্রণ করতে হবে। তবে সরকারের কাছে আমি একটা জিনিস জোরে সোরে আবেদন জানাবো, সেটা কোনোভাবেই ডিজেলের দামটা বাড়ানো উচিত হয়নি, কোনোভাবেই না। এক ডিজেল অকটেন যদি আরও 20 টাকা বাড়াতেন, তাও আমি আপত্তি করতাম না। পেট্রোল বাড়লে আমি আপত্তি করতাম। ডিজেলের সাথে সরাসরি সম্পৃক্ত উৎপাদন, গণপরিবহন উৎপাদন, এই যে এখন চলতেছে, কি বলে, এই মৌসুম চলতেছে, এই মুহূর্তে আপনার 6 টাকা থেকে 15 টাকা 9 টাকা বাড়াই দিলেন। এই জায়গায় সরকার কম্প্রোমাইজ করা দরকার আছে। যদি পরিবহন অনেক, তারপরে আমি বলবো এটার সাথে টোটাল মার্কেট অস্থির হয়ে গেছে। আপনারা বলছেন যে পেট্রোলের ডিজেলের দাম বাড়ছে, বৈধ পড়লে তেলের দাম বাড়বে কেন? তাহলে ওখানে কি বেড়েছে? না। এই যে অবস্থা, এই জন্য আমি এখনও বলবো যে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে জনগণের কাছে ক্লিয়ার পিকচার দিতে হবে। এবং এই মুহূর্তে ডিজেলের ক্ষেত্রে আমি বলবো, এখানে সরকারের ভ্যাট ট্যাক্স কোনটা না নিয়ে আগের দামে ফিরিয়ে যদি নিতে পারে, জনগণের স্বস্তি আসবে, দেশ পরিচালনার ক্ষেত্রে সরকার অনেকখানি সুবিধাজনক অবস্থা থাকতে পারবে। তার কারণ খাদ্য ঘাটতি যদি হয়ে যায়, আপনার ট্রাক, আগে আমার ঈশ্বরী থেকে একটা ট্রাক যদি আসতে 15,000 টাকা নিত, এখন তার এই 6 টাকা বাড়ার কারণে, 9 টাকা বাড়ার কারণে, আগে ওর উপরে তেলের যদি আমি 9 টাকা ধরি, তাহলে ওর সব কিছু মিলে হয়তো 2,000 টাকা বাড়তে পারে, কিন্তু ও তো 20,000 টাকা নিচ্ছে। এইটার সুযোগ। বাসের টিকিট যেটা 700 টাকা ছিল, তেলের দাম, তেলের দাম বাড়ার কারণে সব জায়গায়, লঞ্চ বলেন, স্টোর বলেন, দাম বাড়ার কারণে ওর হয়তো বাড়ছে হয়তো 20 টাকা, ও সেখানে 100 টাকা দাম বাড়াই দিচ্ছে। এই যে এইগুলো তো আর পেট্রোলে চলে না, অকটেনে চলে না। অকটেন পেট্রোল দিয়ে তো আর সাধারণ পরিবহনও চলে না, মাঠে চাষবাসও চলে না, এই রিক্সাতেও চলে না, সবজি উৎপাদন করে না। এই জায়গাটা আমি মনে করি যে সরকারের কাছে আমার আহ্বান থাকবে, ডিজেলের দামটা অন্তত আগের জায়গায় নিয়ে আসেন, ভর্তুকি দিয়ে হলে নিয়ে আসেন। ভর্তুকি দেওয়ার আমি যেটা হিসাব তাহলে ভর্তুকির পরিমাণ আরো বাড়বে না, এমনিতেই তো ডিজেলে ভর্তুকি ছিল। না, এটা মানে ফিরে আসবে উৎপাদন হয়ে, হ্যাঁ, এটা ফিরে আসবে প্রফিটে ফিরে আসবে না। আপনার যদি এই 9 টাকা যে আপনার যে ডিজেল বাড়ালেন, এতে আপনার লস হবে তো 30 টাকা 50 টাকা লস হবে। যেভাবে আপনার ক্রাইসিসটা সৃষ্টি হবে, জনদুর্ভোগ যেভাবে বাড়বে, ট্রেন বলেন, সব ডিজেল দিয়ে চলে, পেট্রোল অকটেন দিয়ে চলে না। পেট্রোলের দাম আপনি বাড়লে সমস্যা নাই,
গাড়িতে রোজ ফ্যাশন করতে বের হবে না। মোটরসাইকেলে হুট করে, আমার বাসা হলো মেন রোড থেকে 1 কিলোমিটার একটু বেশি, আমার গ্রামের বাড়ি। আমার ভাইয়েরা আছে, যা শোষণ দেখি, এখানে আসবে, আমি তাকে হেঁটেই যেতাম, 1 কিলোমিটার একটু বেশি, মোটরসাইকেলে আসে, যে 3-4 বার মারে, পাক মারে। তখন পেট্রোলের দাম বাড়বে, তখন তার 3-4 বার আসবে না, তা হেঁটেই আসবে তখন। রাইট। এইগুলোর জন্য এটা দাম বাড়লে বাড়ুক, যদি দাম অন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে বলে যেটা আমরা শুনতে পাচ্ছি যেহেতু, তারপর পেট্রোল অপশন আবার আমার দেশেই আবার বাই প্রোডাক্ট উৎপাদন হয় বেশ কিছু, পুরাটা না হলে অনেকখানি হয়। তো এই জন্য আমি মনে করি যে এই পর্যায়ে সরকারের বিশেষ বিবেচনা করা উচিত, এবং এটাকে সুযোগ নেবে কারা? এই যে বিরোধী দল, একটা বিরোধী দল যেটা আছে, যাদের এই দেশের বিভিন্নভাবেই তারা বিতর্কিত, এখন তারা একটা সুযোগ নেবে। মাঝখানে সরকার আরেকটা রাস্তা তৈরি করে দিয়েছে, সেটা হলো এই যে হঠাৎ করে সরকারের বয়স যখন 10 দিন, সেদিন থেকে ফুটপাত থেকে উঠানো শুরু করে দিল, কোনো পুনর্বাসন না করেই। এই সমস্ত ফুটপাতে কারা ছিল? সব বিএনপি, ম্যাক্সিমাম বিএনপি, 90% বিএনপি। এই যে 15.5 বছর ওরা বাইরে থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, এলাকায় থাকতে পারে নাই, ওরা বাধ্য হয়ে ঢাকা শহরে এসে ফুটপাতে ব্যবসা করতো, ভ্যান চালাতো, এই চালাতো। এই ফুটপাতের দোকানদার 90% বিএনপি। এই বিএনপি এরা যারা বাংলাদেশে গিয়ে কিন্তু ভোটটা এরাই দিয়েছে, দিয়ে আবার ফিরে এসেছে, আসার পর দেখে যে তার দোকানটাকে নাই। তো তার সে কষ্ট পাওয়ার তো আর কারোর কথা না। এবং এখন যখনই এই বিরোধী দল এরা যখনই কোনো কর্মসূচি দেবে, এই সব লোকজন দল বেঁধে যাবে। এরাই বলতো যে ফুটপাত থেকে বিএনপি চাঁদা নেয়, যেই ফুটপাতে উঠিয়ে দিল এখন বলতেছে এদেরকে উৎখাত করা হলো কেন? এই সমস্ত বিশেষ দিনগুলো বিবেচনা করার দরকার। আরেকটা কথা আমি বলেছিলাম, আর আমার সত্যি কথা বলতেই হবে, এবং বিগত সরকারের সময় দেখেছি আওয়ামী লীগের বুদ্ধিজীবী হোক, নেতারা টকশোতে এসে বা বিভিন্নভাবে লেখনের মধ্য দিয়ে বা সম্পাদক বা সাংবাদিকেরা সরকারের যে ত্রুটিগুলি একটা ধরতো, যা বেশ, যে কারণে কিন্তু সরকার ডুবছে। আমি অন্তত আমার নিজের বিবেকের কাছ থেকে বলতে চাই, এই জিনিসগুলো যেমন আপনার অবকাঠামো কিছু। আপনার কি মনে হয় যে আপনারা এই সংস্কৃতিটা বদলাতে চাচ্ছেন? না, আমি নিজের দলেরও সমালোচনা না, করবেন? আমি তো অবশ্যই আমি এটা বলবো। যেমন ধরেন আমাদের খাল কাটা কর্মসূচি আছে, সেটা তো হবে একটা পর্যায়ে আসলে এবারে হয়তো এটা শুরু করতে হবে। এখন এই মুহূর্তে ঠিক না, এই মুহূর্তে খাল কাটাটা আমি মনে করি যে এটা এই ক্রাইসিস আরো আপাতত স্থগিত থাক। এই মুহূর্তে তো আপনার এমনিতে ক্রাইসিস, তারপরে এখন তো করতে গেলে তো এও বেশি পড়ে যাবে, কষ্ট বেশি পড়ে যাবে। তা আরেকটা জিনিস হলো যে এই যে কিছু কিছু জায়গায় অবৈধ স্থাপনা আছে আপনার খালের উপরে বা লেকের উপরে, এখন আমি মনে করি এই মুহূর্তে 1 লিটার ডিজেলও অবকাঠামো ভাঙার জন্য এক্সকেভেটরের ভিতরে ঢালা ঠিক হবে না। আপনার পরিস্থিতি সামাল দেন, তারপরে এইগুলি যেগুলো অবৈধ স্থাপনা আছে আমরা তো ভাঙতে চাই, আমরা সুন্দর করতে চাই, লেককে তার মধ্যে থাকতে দিতে চাই, খালকে তার মধ্যে করে চলতে দিতে চাই, পানির প্রবাহ চলুক এটা আমরা চাই, সৌন্দর্য বৃদ্ধি পাক সেটা আমরা চাই। কিন্তু এই ক্রাইসিস পিরিয়ডটা এখন আপনার সব কিছু ভুলে এখন ডিজেলটাকে কোনোভাবেই আপনাকে ঘাটতি ফেলানো যাবে না। আমার এলাকায় লিচু চাষ হয়, এখন বাগানে মানুষ লিচু দাম বাড়ার কারণে হঠাৎ করে তাদের একটা মাথায় বাস পড়ার মতো, এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি না হলে বা তো লিচু যদি পানি না দেন তাহলে লিচু হবে না। আপনি এখন বড় মৌসুম চলতেছে, এখন তো শেষ হয়ে যায়নি, সেখানে আপনি পানি না দিলে পরে আপনার ধান এই মুহূর্তে হঠাৎ করে কৃষকের জন্য বেশ ক্ষতি হয়ে যাবে। তারপর মিল কারখানা, এই যে সমস্ত প্রোডাকশন দিয়ে যেগুলো মিল কারখানা তো এমনিতেই এর বেশি বিদ্যুতের দাম বেশি, এখন এই ডিজেলের দাম বাড়ার কারণে আবার এখানে একটা ক্রাইসিস সৃষ্টি হবে। আপনার এই দুইটা লাইন আপনার ঠিক রাখতেই হবে। একটা হলো ডিজেলের দাম কমায় কৃষি ক্ষেত্রে শাক সবজি তরি তরকারি লিচু আম বলেন এগুলো, আর একটা আপনার ইন্ডাস্ট্রিগুলো চালু রেখে গার্মেন্টস শিল্পটাকে বাঁচায় রাখতে হবে। গার্মেন্টস শিল্প যদি একবার ধস নেমে যায় এখান থেকে আপনার কোনোভাবে দাঁড়াতে পারবে না। এই জন্য সরকারকে এর আগে আমি এবং গোলাম মোল্লা রনি দুদিন একই হিসাবে বলেছিলাম, এখন বাংলাদেশ সরকারের উচিত কোনো কিছু লাক্সারিয়াস কোনো আইটেম, বিস্কিট বলেন, চানাচুর বলেন, কেক বলেন, রুটি বলেন, ফল বলেন, আঙ্গুর বলেন, কমলা, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। বাংলাদেশে যা আছে কয়েকদিন পরে আম লিচু শুরু হবে, এই দেশের যারা দেশীয় ফল খাক, খাওয়া লাগবে কেন? তার মানে আপনারা এক ধরনের কৃচ্ছ্রতা সাধনের কথা বলছেন, টাকা পয়সা বাঁচানোর কথা বলছেন। বাঁচানো, হ্যাঁ অবশ্যই আমাকে বাঁচতে হবে। আমার পেটে খাদ্য না দিলে ওই লিচু কাঁঠাল মানুষ খেতে পারবে, কিন্তু এই যে আঙ্গুর কমলা এগুলো না খেলে মানুষ মরবে না। তো আমার দেশের ক্রাইসিসকে মোকাবেলা করার জন্য, ক্রাইসিসকে আপনার যদি ঠিকমতো যদি আপনি হ্যান্ডেল করতে না পারেন,
মাঠে পেটে ভাত না থাকলে আম লিচু খাওয়ায় কি ওই আপেল কমলা আমরা এই খেয়ে বিষয়ে আমরা আপনি আলোচনা কিন্তু ই আবারও করতে ফিরবো। পারবেন না। আমরা আলোচনা আবারও ফিরবো। আমরা এই পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর এসে আমরা চিন্তা করব যে আসলে সরকারের কতটুকু কৃচ্ছ্রতা সাধন করা প্রয়োজন, যেটা একটু আগে হাবিবুর রহমান হাবিব আমাদেরকে পরামর্শ দিয়েছেন এইখানে। দেখা যাক যে এই আলোচনা আরো কত দূর গড়ায় বিরতির পর। বিরতির পর ফিরে এলাম চলমানে, এবং চলাকালীন সময় আমি খোঁজার চেষ্টা করছিলাম যে তেলের মূল্য আসলে কোন দেশে কীরকম, ডলারে কত, আমাদের এখানে পরিবহন খরচ কত। কেননা এত সব তথ্য আজকে আমরা এখানে পেয়েছি, কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝতে পারছি না। এবং এই কারণেই হাবিবুর রহমান হাবিব বলেছেন যে খুবই স্বচ্ছভাবে আসলে এই বিষয়গুলি জনগণকে জানালে জনগণও সিদ্ধান্ত নিতে পারত। এখন আমরা যে বিষয়টিতে আসতে চাই সেটি হচ্ছে যে নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গোলাম মোল্লা রনি আপনাকে জিজ্ঞেস করি, যে বিএনপি সরকার শুরু থেকেই নাকি জ্বালানির বিষয়ে নাটক করছেন, এবং তিনি বলেছেন একটা কৃত্রিম সংকট তৈরি করে, মানুষের একটা ভোগান্তি তৈরি করে তারপর তেলের দাম বৃদ্ধি করা হলো। পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেট এটা করেছে। সরকারের প্রশ্রয় না থাকলে এটা আসলে সম্ভব হতো না। নাহিদ ইসলাম কি এটা ঠিক বলেছেন? সরকার প্রশ্রয় দিচ্ছেন, কারণ সরকার তো এখানে ঝুঁকি নিচ্ছেন। প্রথমত হলো যে এখানে হোয়াট ডু ইউ মিন বাই দ্য গভর্নমেন্ট? সরকার বলতে কি আসলে তারেক রহমান কোনো সিঙ্গেল ব্যক্তি, তার হুকুমে সবাই তাকে চলছে? তারা অভিযোগ করেন না, বলেছেন সরকার এটা করছে। আমি নিজে প্রশ্ন করছি তাদেরকে যে সরকার বলতে কি একক তারেক রহমান সাহেবকে বুঝায়, নাকি থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষ এই সরকারি কর্মের সঙ্গে যারা জড়িত, সেখানে ইউনিয়ন পরিষদের একজন চৌকিদার থেকে শুরু করে প্রধান মন্ত্রীর সরকারের যন্ত্রে যারা কাজ করেন তারা সকলেই সরকারের অংশ। সকলেই সরকার। তো এত বড় কিন্তু সরকার সিদ্ধান্ত গ্রহণ তো সকলে করেন না, কেউ কেউ করেন। যেমন জ্বালানি তেলের সিদ্ধান্ত জ্বালানি তেলওয়ালারা নেবেন, নিশ্চয়ই সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোকেরা নেবেন না। স্বাস্থ্য মন্ত্রণালয় নিতে পারে। জ্বালানি তেলের দামের ব্যাপারে, জ্বালানি তেলের ডিস্ট্রিবিউশনের ব্যাপারে কিভাবে একটু বুঝাবো? আমি বুঝাই বলি। এখন দেখা গেল যে টোটাল সারা বাংলাদেশে যেখানে যেখানে চাহিদা আছে, যে কোনো মন্ত্রণালয়ের, যে কোনো বিভাগ, যে কোনো অনুবিভাগের যারা চাহিদা, যারা ভোক্তা, তারা যখন চাপ প্রয়োগ করে, বিভিন্ন জায়গাতে চাপ প্রয়োগ করার পরে ওটা পরোক্ষভাবে কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সমস্যা সৃষ্টি করে। এখন যেমন সরাসরি দেখা গেল যে আপনার ঢাকা মেডিকেল কলেজ, এখন ঢাকা মেডিকেল কলেজে এটা ভেরি সেন্সিটিভ জায়গা। এখানে আপনাকে ওটি ঠিক রাখতে হবে, সব কিছু 100% আপনাকে গ্যাস, জ্বালানি সব কিছু ওকে রাখা লাগবে। সরকারকে পাগল বানিয়ে ফেললো। স্বাস্থ্যমন্ত্রী যদি টেলিফোন করে জ্বালানি মন্ত্রীকে, যে দেখেন আমার যদি একটা রুগী মারা যায়, সমস্ত দায় দায়িত্ব অন্য ধরনের বিষয়, কিন্তু দামের ব্যাপারে তো দামের ব্যাপারে না এখানে তো কিংবা তেল কোথা থেকে কোথায় যাবে উনি অনুরোধ করতে পারবে, চাপ দিতে পারবে, কিন্তু উনি তো এটা ঠিক করতে পারবেন। আপনাকে টোটাল মার্কেটিং বিষয়টাকে জানতে হবে। সাপ্লাই, ম্যানেজমেন্ট অ্যান্ড প্রাইস, এই তিনটি একসঙ্গে জড়িত। আপনি একটাকে আলাদাভাবে করতে পারবেন না, কখনই একটা আপনি যদি একেবারে খালি মূল্যটা আলাদা করবেন, সাপ্লাইটা ঠিক করে রাখবেন, এটা তো সরকারের একটা বিভাগ করে, একটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ করেন, সকলে তো করেন। এটা টোটাল একটা মানে যেমন আমাদের যেমন একনেকের যে বৈঠকটা হয়, একনেকের বৈঠক যে সিদ্ধান্তগুলো হয়, এগুলো তো সমস্ত মন্ত্রণালয়ের অধিকর্তারা, কর্তা ব্যক্তিরা সেখানে থাকেন। আবার ধরুন জ্বালানি মন্ত্রণালয়ের তারা এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না। এখানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আছে, এখানে কোম্পানিগুলো আছে, ডিস্ট্রিবিউটর আছে, পেট্রোল পাম্প মালিক সমিতি আছে, এখানে আবার মন্ত্রণালয়ের 10 থেকে 12টা বিভাগ আছে, এবং সেখানে এলএনজি, এলপিজি, লোকাল গ্যাস, বিদেশি কোম্পানি থেকে শুরু করে জ্বালানি মন্ত্রণালয় এত বড় একটা, এখানে অন্তত 20 থেকে 25টি প্রেশার গ্রুপ আছে, যারা সরাসরি সরকারি প্রতিষ্ঠান কিন্তু তারা প্রেশার গ্রুপ। আবার এই যে দেখেন পেট্রোল পাম্প মালিকরা কিন্তু খুব খুশি দাম বাড়ানোর কারণে, তাদের কমিশন বেড়ে যাবে। আবার একই সঙ্গে যারা হাজার হাজার এই যে যারা নদীপথে ট্রান্সপোর্ট করে, ট্যাঙ্কার, অয়েল ট্যাঙ্কার, এবং যারা লরি, এই প্রাইভেট কোম্পানিগুলো, তারাও কিন্তু খুব খুশি যে দাম বেড়ে গেছে। লঞ্চ মালিকগুলো, যে এটার সাথে সাথে দেখলাম যে লঞ্চ মালিকগুলো তারা বলছে যে তাদের ভাড়া 40% বাড়িয়ে দিতে হবে। এখন এই যে 40% এটা নিয়ে আবার তাদেরকে বসতে হবে, বিভিন্ন লোকের সাথে বার্গেনিং করতে হবে, যাত্রী কল্যাণ সমিতি থেকে শুরু করে হাজারো রকম। একটা রাষ্ট্র চালানো এটা চারটিখানি বিষয় নয়। তো এখানে নাহিদ ইসলাম যে কথাটি বলেছেন সেটি হলো যে এখানে আপনি কালেকটিভলি একটা সরকারের অনেকেই এই ঘটনার সাথে দায়ী। আবার আপনি যদি এককভাবে ধরেন যে এখানে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যদি আবার স্ট্রিক্ট থাকতেন যে না এটা বাড়বে না। আপনি আমার প্রশ্নের সরাসরি উত্তরটা দিচ্ছেন না।
সরকার কি কারণে প্রশ্রয় দিবে, কি কারণে অংশগ্রহণ করবে? সরকার তো আর লাভ করে না। না, সরকার তো আর এই সিন্ডিকেট থেকে কোনো না লাভ না করে না, না। এখন সরকারি কর্মকর্তারা, আর সরকার কেন তার প্রথম 2 মাসে ঝুঁকি নেবে? সরকার তো ঝুঁকি নেওয়ার প্রশ্নই নেই। আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটা একেবারেই, আচ্ছা আপনি বলেন তো যে সরকারের যারা ঘুষখোর হাজার হাজার কর্মকর্তা, তারা তো সরকারি কর্মকর্তা, তারা ঘুষ খাচ্ছে, আপনি যদি বলেন যে তারা ঘুষ খাচ্ছে কেন, তাতে সরকারের লাভটা কি? সরকারের বদনাম হচ্ছে, ফালি আটকালে সরকারের লাভটা কি? ও তো চাকরি করে ঘুষ খাওয়ার জন্য, সাধারণ মানুষ সরকার বলতে শুধু প্রশাসন বা এইভাবে বোঝে না। সাধারণ মানুষ বোঝে যে রাজনৈতিকভাবে নির্বাচিত ব্যক্তি, যারা মন্ত্রী সাংসদ, তাদেরকে বোঝে। আপনি ধরুন, আপনি গ্রামাটিক্যালি আমাদেরকে বলছেন যে সরকারের তো সবাই অংশ, কিন্তু অন্যরা এই রাজনৈতিক ব্যক্তিবর্গ দিয়ে নিয়ন্ত্রিত হওয়ার কথা। আচ্ছা ধরুন যে ক্রয় কমিটির সাথে একজন দুষ্ট লোক আছে, এখন সেই দুষ্ট লোক চিন্তা করলো যে আমি সারা জীবন ইনকাম করে যা হয় এই সময়টাতে আমি যদি তেলের যে কোনো একটা জায়গা থেকে 1000 কোটি টাকা আমি লাভ করতে পারি, সে তো তার জীবনের ঝুঁকি নিয়ে ফেলবে, সে তো সেই কাজগুলো করবে। এভাবেই তো অপরাধগুলো ধীরে ধীরে বিস্তারিত হতে থাকে। এবং এগুলো জিনিসগুলো এতটা টেকনিক্যাল যে ঘটনা ঘটে যাওয়ার পরে তদন্ত করতে 4-5 বছর সময় লাগে এরকম একটা জিনিস বের করতে। আমাদের দেশে যারা আওয়ামী লীগ জমানাতে, এখন আপনি কত হাজার নয় কত লাখ কোটি টাকা এই পেট্রোলিয়াম খাত থেকে চুরি হয়েছে। এবং ওই যে সাবেক পেট্রোলিয়াম মন্ত্রী, পেট্রোলিয়াম উপদেষ্টা যিনি ছিলেন তৌফিক আলাহি চৌধুরী, অন্যান্য যারা ছিলেন, তাদের সঙ্গে অনেকের যেটা বিরাট সিন্ডিকেট। এবং সেই সিন্ডিকেটগুলো দেখেন, সেই যে নসরুল হামিদ বিপু, দে আর সো পাওয়ারফুল। সারা বাংলাদেশে অনেকের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তার কোনো কিছুতে একটা টু শব্দ কিন্তু আশ্রয় লাগেনি। দিস ইজ পাওয়ার অফ মানি। তো সেই পাওয়ারটার সিন্ডিকেশনের যে একটা অংশ এই সরকারের সাথে গুপ্তভাবে, সুপ্তভাবে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি নেই। এবং সবাই যে একেবারে জনাব তারেক রহমান সাহেবের ডান হাত বাম হাত, এবং তারা সকাল বিকাল তারেক রহমান সাহেবের মঙ্গল কামনায় কোরআন শরীফ পড়ে, দোয়া দরুদ পড়ে, অনেকে উমরাহ করে আসে। আপনি কথা বলতে পারবেন না যে হে আল্লাহ এই তারেক রহমান সাহেবকে দীর্ঘ হায়াত দান করো, এই কাজ করে না। বরং সবাই চিন্তা করবে তারেক রহমান সাহেবের কাছে গিয়ে যদি পা ধরে সালাম করা যায়, তাকে একটু প্রশংসা করা যায়, এবং তিনি পিঠে একটু হাত বুলিয়ে দেন। এবং ওটাকে নিয়ে আমি হাবিব সাহেবের কাছে যাই। সরকার কি কারণে ঝুঁকি নেবে বলে আপনি মনে করেন? নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে তেলের দাম ইচ্ছা করে বৃদ্ধি করানো হয়েছে। তো সরকার তেলের দাম বাড়লে তো পুরো বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি হবে। আপনি বললেন যে ডিজেলের দাম বাড়লে সেচের সমস্যা হয়, ডিজেলের দাম বাড়লে পরে উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। একটু আগে বললেন গার্মেন্টসের অসুবিধা হবে, পরিবহনের অসুবিধা হবে। সরকার এটা করতে যাবে কেন? নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন একেবারে সঠিক বলেন নাই। বরঞ্চ নাহিদ ইসলাম যে জোটের সাথে, যে জোটের ভোট নিয়ে ওনারা নির্বাচিত হয়েছেন, অনেকগুলি আপনারা দেখেছেন। গোলাম মোল্লা রনি যেটা বলেছেন যে ঠিক আছে যে কিছু লোক দুর্নীতিগ্রস্ত হতে পারে, কিন্তু উনি তো বলেছেন সরকার এটার সঙ্গে যুক্ত। এটা তো আমি তো প্রথম কথাই বললাম, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যদি থেকেও থাকে, একেবারেই এটা সত্য কথা না, সঠিক কথা বলেন নাই। এটা একেবারে জোর করে চাপানোর মতো একটা কাজ উনি মানে কথা বলেছেন উনি। কারণেই বলে যে এর আগে আমি এবং গোলাম মোল্লা রনি আমরা রেইন ফরেস্ট একটা অনলাইন চ্যানেলে ছিলাম। সেদিন আমরা এই আলোকগুলি করেছিলাম যে তারেক রহমান প্রধানমন্ত্রী না হয় অন্য কেউ হলে 20 টাকা করে বাড়িয়ে দিত। এবং আজকে যখন বাড়িয়ে দিয়েছে তখন তো আমি এই কথাটা বলতে পারতেছি না। কিন্তু নাহিদ ইসলাম যে কথাটা বললেন যে এগুলো এতদিনে আপনাদের মিডিয়ার মাধ্যমে, আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতগুলো তেল মজুদদারি আমরা দেখেছি, মজুদ করেছে, যতগুলো জায়গায় ধরা পড়েছে সবগুলো জামাত, সবগুলো জামাত। একটাও কিন্তু আসলে বিএনপি ধরা পড়ে নাই। কারণ বিএনপি সতর্ক এখানে। গোলাম মোল্লা রনি হেসেছেন, আপনি কি এটা না বিশ্বাস আসলে করেন না? দেখাতে পারেন না, বিশ্বাস না বলে হেসেছেন। না, আমার শুনতে ভালো লাগলো আর কি। দেখাতে পারেনি এই ব্যাপারে আমরা সতর্ক, দেখাতে পারিনি। আমি কি বলবো, আমি আমার সাথে একটা ছেলে, তার হাইস আছে, সে মাঝে মধ্যে আমার সাথে বিভিন্ন প্রোগ্রাম টোগ্রামে যায়। তো ও গিয়ে পেট্রোল গিয়ে বলেছে যে আমাকে, তার কি বড় মাইক্রোবাস আছে, হ্যাঁ পেট্রোল আমাকে দিতে হবে। কেন? হাইবার সাথে যাবো। আমি যখন পেট্রোল মালিকের সাথে কথা হলো, দেখা হলো, মানে হাইব ভাই আমাকে তো এসে আপনার সাথে কি রোজ চলে আসে না? তো এসে বললো যে আমি হাইব ভাইয়ের সাথে যাচ্ছি, অথবা আমার তো আপনি পরশু দিনে আজ আবার কেন আসেন? হাইব ভাইয়ের সাথে ঘুরতে হয় তো অনেক তেল লাগে। খবরদার এই কাজটা করেন, দ্বিতীয় দিন না শুনি। আমাদের সতর্কতা ওইভাবে আছে। কিন্তু বিরোধী দল যেটা আছে আজকে, তারা সরকারকে বেকায়দা ফেলার জন্য যত বললাম না ঘরে ঘরে চাষ হচ্ছে, সব দেখুন। আমার পাবনা এই যে ঘরে তেল মজুত করার চেষ্টা করা, এটা খুবই বিপজ্জনক এবং এটা তো খুব সহজ না।
করতেছে তো। আপনি কি বলেন, আপনার এই সমস্ত বিভিন্ন জারিখানের ভিতরে রাখতেছে, বোতলে রাখতেছে, এমনকি আপনার এই যে প্লাস্টিকের যে বোতল আছে না, সোয়াবিন তেল বা আমরা যেগুলো কিনে 5 লিটারে, এগুলো সব জমা করতেছে তারা। বললাম না, চাষ হচ্ছে তো, এগুলি ঘরে ঘরে চাষ হচ্ছে। তো এইটা সরকার কোনোভাবেই, তাদের জন্য তো এই মূল্য বৃদ্ধি এখন লাভজনক হবে যারা এখন জমিয়ে হ্যাঁ, রেখেছিল। আমি ওই জন্য আগে শুধু বলেছিলাম যে 5 টাকা কমায় দেন, তারা আর কেউ এই কাজ করতে যাবে না। তো এখন তো ধরেন একটু যদি আন্তর্জাতিক বাজারে একটু কমবে সম্বন্ধে আমি জানি না, আমি বলতে চাই আরও সঠিক জেনে দেন, 10 টাকা কমায় দেন, আর পেট্রোল আর লাইন থাকবে না। কেন থাকবে না? আরও যদি কমে যায় আন্তর্জাতিক বাজারে, তখন তো রিস্কে পড়ে, এই রিস্কটা কেউ নেবে না। এখন কথা হলো যে এই কথাটা সরকার কোনোভাবেই এইবার এই দায়িত্ব মানে নিজে এই সিন্ডিকেট করে নিজে এইবার দাম আপনাকে বাড়িয়ে। আরেকটি মন্তব্য বলি। বলুন। জ্বালানি মন্ত্রী বলেছেন সংসদে, ইকবাল হাসান মাহমুদ, যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেলের মজুদ এবং কালোবাজারি করছে। তো এটা যদি সরকার জানেনি, তাহলে বাধা কেন দিচ্ছেন না? তাহলে তো ওই নাহিদ ইসলামের কথা আবার প্রমাণিত হচ্ছে, সরকার জড়িত না থাকলেও তো এই কাজটা হচ্ছে না, এইটা তো এখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই 15.5 বছরে আমাদের পেট্রোল পাম্প অনেক বেড়েছে না? হ্যাঁ, বেড়েছে, অনেক বেড়েছে। এই কিন্তু পেট্রোল পাম্প- সেখানে এই পেট্রোলের পেট্রোল সাথে সাথে তো দেখেন, গ্যাসও দেওয়া হয় এবং এলপিজিও আছে। না এলপিজি তো ওরা বাইরে এবং থেকে গ্যাসও import দেওয়া করতে হয়। হয়। গ্যাস তো তো আছে যেসব পেট্রোল পাম্প বেড়েছে শুধু তেলের পাম্প বাড়ে নাই, গ্যাসের না, পাম্পও বেড়েছে। গ্যাসের পাম্প না, গ্যাসের পাম্প গ্যাসের খুব কম বেড়েছে। ওই গ্যাসের ওখানে পেট্রোল ডিজেল তারা বিক্রি করা শুরু করেছে। দেখেন না, অনেক জায়গায় পেট্রোল আছে, ডিজেল আছে, অনেক জায়গায় আছে পেট্রোল ডিজেলই আছে, গ্যাস নেই। তো তাতে কি আছে তো। অসুবিধা হয়েছে? অসুবিধা এই 15.5 বছরে আপনার যেগুলো পেট্রোল পাম্প হয়েছে, অধিকাংশ মালিকানা আপনার খুঁজে দেখেন, মালিকানা খুঁজে দেখবেন যে এর সব আওয়ামী লীগ ম্যাক্সিমাম। এই এর সাথে জড়িত তো এটা ম্যাক্সিমাম। তো বাংলাদেশের রীতি, যখন যে ওই সরকারে তো থাকে এখন নিজের দলের এখন তাহলে লোকদেরকে এই লাইসেন্স মুহূর্তে, পারমিট সবকিছু হ্যাঁ, তো দেয়। এই মুহূর্তে তো আপনার বিএনপির লোকেরা এটার সাথে জড়িত হওয়ার সুযোগ নেই, যেহেতু এগুলো তাদের নেই। আগে থেকে যারা ছিল সেটা তারা একটা যে আছে। আপনি দেখেন মজার ব্যাপার, দেখেন সারের ডিলার আছে না গ্রামে, যে সবচেয়ে প্রান্তিক পর্যায়ে মানুষকে ঠকায় এরা। যত সারের দোকান আছে, ডিলার আছে, সব আওয়ামী লীগ। এখন কিছু 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 চেষ্টা হচ্ছে বাদ দেওয়া। 2-1 দিন হয়তো আওয়ামী লীগ সেজে আওয়ামী লীগের কাছে গিয়ে হাতে নিতে হবে, তাছাড়া বিরোধী দলকে দেয়ই না, সার ডিলারশিপ দেয়নি। টিসিবি কার্ড বলেন কি টিসিবি ডিলার বলেন, সব আওয়ামী লীগ। এখন এইটা আপনি ব্যবসায়ী সবচেয়ে বড়, এখন তো সরকারের দিকে খেয়াল করতেছে না। এখন একটা টেন্ডার আমার ইস্যুট দিয়ে একটা এই 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা করে যে কাজগুলো, ছোটো ছোটো কাজ, যে আপনার ইট দিয়ে যে কাজগুলো রাস্তাগুলি করে আর কি, সেই কাজগুলি লটারি হওয়ার কথা। এখন একটা ছেলে 15 বছর ধরে কোনো ব্যবসা করতে পারে না, এখন একটা লাইসেন্স করেছে, লটারিতে তার ভাগ্যে হলে সে কাজ একটা পাবে। এখানে সিন্ডিকেট করে, এখানে 5-7টা কাজ একসাথে করে 10 লক্ষ টাকা করে, 10 লক্ষ টাকার একটা কাজ পাওয়ার জন্য এখানে 50-60-1 কোটি টাকা টার্নওভার দেখাতে বলছে। কোথা থেকে পাবে? কোনো নতুন কাউকে ঢুকতে দেবে না। যতগুলি এখন তো বঞ্চ সরকারের, তার মানে আপনি বলতে চাইছেন যে বলা উচিত। এখন একটা চক্র আছে যারা এখন টোটালি এই সরকারি আপনি যত কাজ রয়েছে কোনোভাবেই তার মধ্যে ওই থেকে সেই আওয়ামী লীগ, অবৈধ ফায়দা হাসিল ওই করার আওয়ামী লীগ, চেষ্টা ওই করছে। আওয়ামী লীগ ওইভাবে ঢুকে আছে। কোনো কাজ এখন নতুন যারা আসছে, তো আওয়ামী লীগ তাদের কাজ নিষিদ্ধ শুরু করে না। তাহলে কি লাভ হলো, যে তারা তো এই কাজ করে টাকা তো কোথায়? সে টেন্ডার দিচ্ছে, আওয়ামী লীগের লাইসেন্স টেন্ডার দিচ্ছে, টাকা তো আওয়ামী লীগের কাছে। যত ব্যবসায়ী করে যত ওই জায়গায় আছে, আপনি পেট্রোল পাম্প নিয়ন্ত্রণ তাদের, ব্যবসা নিয়ন্ত্রণ তাদের। এখন বিএনপির 10 দিন যেদিন বয়স, সেদিনই আপনার ইরান আক্রমণ করে বসলো ইসরায়েলের মার্কেট। আমরা আপনার কাছে ফিরবো, একটা এই জন্যই বিরতি নিতে সংকটে হবে। পড়ছে, এই সংকটে বিরতির পড়তে পরে না। আপনার কাছে ফিরছি। আমরা একটু ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কেঁচো খুঁড়তে আমরা অনেক কিছু বের করে ফেলছি, কারণ যেখানে আলোচনা ছিল সেখানে নাই। আমরা অন্য একটি জায়গায় চলে গিয়েছি। আশা করছি বিরতির পরে আমরা আরো একটু খুঁড়তে থাকবো এবং বোঝার চেষ্টা করব যে আসলে কি ঘটছে এবং কি ঘটছে না। ফিরে এলাম বিরতির পর চলমানে, এবং আমরা কথা বলছিলাম, প্রথমে শুরু করেছিলাম তেল সংকট নিয়ে, তারপরে চলে গিয়েছিলাম সিন্ডিকেটে, তারপরে চলে গিয়েছি আরও গভীর জায়গাতে। জনাব গোলাম মাওলা রনি, আপনার কাছে আসি। এবি পার্টি, আপ বাংলাদেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 44 জন এনসিপিতে যোগ দিয়েছেন, এবং এক ধরনের রাজনৈতিক মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে যে জামাতে ইসলামের বাইরে অন্যান্য যে দলগুলি ছিল, যারা তরুণদের বিভিন্ন ছোট ছোট সংগঠন, যারা যুগপৎ আন্দোলন করছিল, এরা সব এনসিপির ব্যানারে চলে আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। একই সাথে এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে এটা তরুণদের একটি ব্রডার অ্যালায়েন্স,
এবং তিনি শোনা গেছে এই কথা বলেছেন যে যারা আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, এরাও যদি কোনো সরাসরি অপরাধের সাথে যুক্ত না থাকে তাহলে এনসিপিতে তারা চলে আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা এই অপরাধ অন্যায় করেন নাই তাহলে তারা তাদের নিজের দলটা করলেই অসুবিধা কি? মানে অপরাধ অন্যায়বিহীন আওয়ামী লীগ, কিন্তু সেটা তো নিষিদ্ধ আছে। কিন্তু নিষিদ্ধ দলের কর্মীরা তারা তাদের দলে যোগ দিলে কি তারা ভালো হয়ে যাবেন? বা তারা কি এটাও বলছেন যে আওয়ামী লীগ অনেক ভালো লোক ছিল? এখানে আসলে এনসিপি বা জামাত তারা বিরোধী যেমন দল। জামাতে ইসলাম তো আখতারুজ্জামান সাহেবের মতো লোকদেরকে নিয়েছে। ঠিক আছে, এখন তারা তো আখতারুজ্জামান সাহেব তো আর আওয়ামী লীগের লোক নয়। না তা নয়, কিন্তু তারা নিয়েছে। কিন্তু আখতারুজ্জামান সাহেব যদি এখন ওই তার এলাকাতে যে সংসদ সদস্য, হ্যাঁ সংসদ সদস্য ছিলেন, তো এরকম বিএনপি আওয়ামী লীগের এরকম 10 জন সংসদ সদস্য তারা যদি জামাতে যোগদান করতে চায় বা এনসিপিতে যোগদান করতে চায়, তাদেরকে অ্যাপিল করতে পারবে না। তো এর কারণ হলো যে এখনও পুরো যে রাষ্ট্রের স্টিয়ারিংটা বিএনপির হাতে। বিএনপি আওয়ামী লীগকে কতটা ছাড় দেবে তার উপর নির্ভর করবে। কাজে এখানে বিরোধী দল আমাদের দেশে, যেটা গত 18 মাস ধরে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে, তখন যদি নাহিদ ইসলাম চাইতেন যে আওয়ামী লীগের 100 জন এমপি, উপজেলা চেয়ারম্যানকে তারা যারা নির্দোষ, অন্যায় না করছে, তাদেরকে তিনি আশ্রয় দেবেন, এটা পসিবল ছিল। তারা তখনও বলেছিলেন, কিন্তু যখন কাউন্সিলরদের, সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের পদ চলে গেল সবার, ওনারা কিন্তু একটা দাবি তুলেছিলেন যে যারা অন্যায়ের সাথে যুক্ত ছিল না এমন লোকদেরকে কাউন্সিলর থেকে না সরাতে। তারা বলেছিলেন কাউন্সিলর সরিয়ে দেওয়াতে দাবির ব্যাপার, স্থানীয় সরকারের কাজকর্ম ব্যাহত হচ্ছে। আমার বক্তব্যটা হলো যে তারা যদি চাইতেন যে আওয়ামী লীগের সমস্ত ভালো চেয়ারম্যানগুলো, পৌরসভার মেয়রগুলো, কাউন্সিলরগুলো, সংসদ সদস্যগুলো সবাইকে এনসিপিতে একীভূত করা হবে, তখন রাজনীতির একটা দারুণ, যাকে বলা হয়, চমক তৈরি হয়ে যেত। আওয়ামী লীগের লোকজন তখন বিএনপিও তাদেরকে টানাটানি করত, তারপরে জামাতও টানাটানি করতো, এবং সেই ক্ষেত্রে রাজনীতির একটা নতুন মেরুকরণ হতো। এখন যেহেতু ওদের হাতে ক্ষমতা নেই, মানে জামাত এবং এনসিপি, তারা যদি এখন আজকে আওয়ামী লীগ নাই, যদি বিএনপি নাহিদ ইসলামকে অ্যারেস্ট করতে চায়, সে একজন সংসদ সদস্য, অতীতে বিরোধী দলের বহু সংসদ সদস্য অ্যারেস্ট হয়েছে, বারবার জেলে গেছে, তার নিজের মানে 6 ধারের 9 ধার যেখানে নাই, তার নিজের পায়ের তলে যেখানে মাটি নেই, সেখানে একজন আওয়ামী লীগের নেতা, এমপি, তার কথা মতো তার আহ্বানে গিয়ে এসে তার অফিসে যাওয়ার আগেই তো ডিবি তার কলারটা ধরে টাস করে টানতে নিয়ে ডিবি অফিসে নিয়ে যাবে না, হিসেবে আকাশের দিকে তারা গুনে গুনে, তারা গুনা ছাড়া তার কোনো উপায় থাকবে আপনি না। মনে করেন এই এটা একটা কথার কথা, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিলে বরং বিএনপিতে যোগ দিলে তাদের জন্য বেটার অপশন, তাদের জন্য বেটার অপশন, এবং বিএনপি যদি সেটা চায়, একমাত্র বিএনপি এত বড় দল, তাদেরকে জায়গা দেবে কিভাবে এত এত আওয়ামী লীগের নেতাকর্মী? না, এখানে মূল ব্যাপার হলো যে রাজনীতিতে মেইন হলো যারা নেতৃত্ব দিতে পারে। তো বিএনপির ধরুন আসলে সংসদ সদস্য যে 300 জন হয়েছেন, এর সঙ্গে ধরেন হাইয়েস্ট নেতৃত্বের গুণাবলী সম্পন্ন নির্বাচনী এলাকাতে 500 লোক আছে। এর বেশি কিন্তু বিএনপিতে আসলে ওরকমভাবে নেতৃত্বের পর্যায়ে না, বাকি হলো কর্মী, সমর্থক, তারা আছে ওয়াইড রেঞ্জে। আওয়ামী লীগের একই অবস্থা, 500 থেকে 700 এরকম জনপ্রিয় নেতা আছে। এখন যে দলে যত বেশি জনপ্রিয় নেতা থাকবে, এখন যে ধরুন যদি আওয়ামী লীগ আসতো, তাহলে সেখানে যে ফেয়ার কম্পিটিশনটা হতো, সেই কম্পিটিশন হলে দেখা গেল যে অনেক জায়গাতেই বিএনপির যারা লোকজন আছে তারা দাঁড়াতেই পারতেন না, এবার যারা এমপি হয়েছেন। আবার অনেক জায়গাতে এনসিপির যারা লোকজন আছে, জামাতের যারা লোকজন আছে, তারা ওখানে যেতেই পারতেন না, নির্বাচনী এলাকায় ঢুকতেই পারতেন না, আওয়ামী লীগ বিএনপি সেই সেই কারণে। তো এর ফলে সবাই যেটা চায় সেটা হলো ইফেক্টিভ প্রার্থী। যদি ইউনিয়ন নির্বাচন আসে, চেয়ারম্যান প্রার্থীকে জনপ্রিয় পাশ করে আসতে পারবে, পৌরসভা থেকে পাশ করে আসতে পারবে, এমপি ইলেকশনে গিয়ে পাশ করে আসতে পারবে, যেখানে রিয়েল ভোট, এবং ওই মানুষগুলোকে অ্যাবজর্ব করার জন্য রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রীয় সিদ্ধান্ত একটা বিরাট ফ্যাক্টর। এর কারণ হলো যারা নির্বাচনের সময় তাদের খুব দাম বেড়ে যায়, আর যখন কোনো একটা রাষ্ট্র মানে ক্ষমতায় যে দল আসে, সে তার প্রথম অপোনেন্ট মনে করে যে ওই এলাকায় জনপ্রিয় প্রার্থী কে আছে, তাকে শেষ করে দাও, তার বাড়ি ভেঙে ফেলো, তাকে জেলখানে নাও। সেই পরিবেশ এখনো আছে, আগের চেয়ে বেশি আছে, আরো এটা যাবে আগের চেয়ে বেশি, আগের চেয়ে আরো বেশি। আমরা জনাব হাবিব আপনার কাছে আসি, আবার আমরা একটা অভিযোগ পেয়েছি। উনি বলেছেন যে আগের চাইতে এই যে রাজনৈতিক প্রতিহিংসা বা এক ধরনের পলিটিক্যাল ফেরোসিটি, এইটা আগের চেয়ে আরো বেড়েছে, এবং বিভিন্ন এলাকায় জনপ্রিয় কোনো ব্যক্তির অস্তিত্ব আসলে
রাখতে চায় না রাজনৈতিক দল, বিশেষ করে বৃহৎ রাজনৈতিক দল। আপনি কি তার সাথে একমত? এবং আপনার কাছে আমার প্রশ্ন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাহলে কি করবে? আপনাদের দলে যোগ দিবে? না, এখানে আমি একটা পরিষ্কার করে যেমন বলতে একসময় চাই। আপনিও ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন, আপনি তো বিএনপিতে এসেছেন, আমি তো বিএনপিতে একটা পরিস্থিতি যখন বিএনপি বিরোধী দল তখন বিরোধী দলে ছিল, হ্যাঁ সেই সময় এসেছেন, কিন্তু আপনি কি মনে করেন যে এখন সেরকম একটা পরিস্থিতি আছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের দলে যোগ দিবেন? না, আওয়ামী লীগের নেতা বলতে যেগুলো বোঝায়, নেতা তো এখন কারো দৃশ্যমান নাই। তো লোকাল নেতৃত্ব আছে না? লোকাল নেতৃবৃন্দ আছে, তাও একটু যারা নেতা বলতে যা ওরকম বোঝায়, কেউ নাই। সেরকম কেউ নাই, কর্মী আছে। এখন কথা হলো যে গোলাম মোল্লা তাহলে রনি- এনসিপি কাদেরকে চায় বা কাদেরকে আহ্বান জানানো হচ্ছে যে NCP আপনারা তো- অপরাধের সাথে জড়িত না NCP থাকলে তো- চলে আসেন? শুনুন, এনসিপি তো বিএনপির ঘাড়ের উপর বারবার দোষ চাপাতো যে বিএনপি আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে, আওয়ামী লীগের লোকজনকে নিচ্ছে, এগুলো বলতো। কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করেছিল যে সমস্ত কাউন্সিলরদেরকে তার দলে নিয়ে নিতে, সরকারকে দাবিও করেছিল এবং তারা একটা মিটিংও করেছিল সবাইকে নিয়ে। এখন গোলাম মোল্লা রনির সাথে এই জায়গায় আমি একটু দ্বিমত পোষণ করব যে আওয়ামী লীগ, জামাত, এনসিপি সব মিলেও যদি চেষ্টা করতো, আর বিএনপির বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফররা যদি বিএনপির বিপক্ষে কাজ না করতো, তাহলে আমার ধারে কাছে আসতে পারতো না। 70 জন আসে নাই তো প্রার্থী খুব বলি, একটা, আমি মানে বলি 200-র উপরে সিট, আমি বলি 210টার উপরে সিট। 210টা কেন, 260 থেকে 15টা সিট, এই 70টা সেটা কি ভালো হতো গণতন্ত্রের জন্য? ভালো। পরে পরে জনগণ ভোট দিলে আপনি কী করবেন? জনগণ তো ভোট দিয়েছে, আওয়ামী লীগ বিএনপির বিশ্বাসঘাতকরা 70টা জায়গায় তারা স্বতন্ত্র লাস্ট পর্যন্ত ছিল। এবং এই বিশ্বাসঘাতকরা শেষ পর্যন্ত অনেক জায়গাতে, যেমন আমার পাবনা 4, পাবনা 3, আমার চোখের সামনে দেখা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, এরা লাস্টে গিয়ে স্লো করে দিল। আমরা জামাতের কাছে টাকা খেয়ে সরাসরি জামাতের পক্ষে ভোট দিল, দাঁড়িপাল্লা ভোট দিল। জামানত বাজার থেকে তাদের একটা কেন্দ্র জিতে নেয়। একটা স্বতন্ত্র প্রার্থী জনপ্রিয়, কোন প্রার্থী স্বতন্ত্র, তার জনপ্রিয়তা থাকে, সে স্বতন্ত্র প্রার্থী হয়। একটা কেন্দ্র জিতে নেয়, একটা ঈশ্বর দিয়ে একটা নেক্সট কেন্দ্র সেকেন্ড হয়েছে, আর 8 ঘরে একটা জায়গায় সেকেন্ড হয়েছে। আগের দিন 2 দিন আগে দিয়ে জামাতের সাথে মিশে টাকা খেয়ে বসে গেলাম। আমার পাবনা 3 হাসান তাহলে 3 জিতে আসতো। এবং আমি নাম উল্লেখ করে বলতে চাই, আমার পাশের সিট বা আপনার হলো ভেড়াপাড়া, মিরপুর, তাহলে এত সদর, বিপুল বিজয়ের পর আপনি মনে করেন যে হ্যাঁ, আরো বিজয়ের আরো দরকার ছিল? দরকার থাকা পরের কথা, হয়তো তো একটা বিভেদ তো এই তৈরি সমস্ত নেতারা যারা স্বতন্ত্র প্রার্থী হয়নি বা হয়ে পরবর্তী সময় যারা উদ্ধ করেছে, বহিষ্কারের ভয় বা যে কোনো কারণে হোক, এই লোকগুলি কিন্তু ভিতরে ভিতরে জামাতের কাছে টাকা খেয়ে তারা ভোট করেছে। কারণ বিগত 15.5 বছরে জামাত মাঠে ছিল না, এনসিপি তো 36 দিনে আসছে, তারা সামনে আসছে, ওইভাবে জনভিত্তি তারা গড়ে তুলতে পারে নাই। তো যাবে কোথায় মানুষ? মানুষ বিএনপির প্রতি আস্থা ছিল, তারেক রহমানের আস্থা ছিল, ম্যাডাম খালেদা জিয়ার প্রতি অধিক মানে শ্রদ্ধাবোধ, এবং জিয়া রহমানের প্রতি তাহলে আপনি মানুষের কি যে মনে একটা করেন যে এই এখন আমি বলি যে দেশে যদি সুশাসন দিতে পারে, এখন আমি এটুকু বলবো, নিশ্চিত করেই বলতে চাই, যদি ছোটোখাটো ভুল ত্রুটি হবে না তা না, এই ক্রাইসিস যদি না হতো, এখন ধরেন যদি ক্ষমতা থাকতো, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা, মানে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা থাকতো, এই ক্রাইসিস তারা কি তেলের দামকে পারতো না, আন্তর্জাতিক বাজার কী করতো? বা অন্য দলে যদি ক্ষমতা আসতো, আজকে যারা বিরোধী দল যারা সমালোচনা করতেছে, তারাই যদি ক্ষমতা থাকতো, এটা মোকাবেলা কী করতো, কী করে? বিএনপি তো অনেক দিন ধরে, প্রায় 1.5 মাস কিন্তু দাম বাড়ায় নাই, এটার ভিতরে করে রেখেছে। এখন যেটা এই যে দাম বাড়ানো নিয়ে তো কোনো আপত্তি নাই মানুষের, না, দাম বাড়ানো আপত্তি আছে। যেটা হয়েছে সেটা হচ্ছে দাম দাম বাড়ানো বাড়ানোর সাথে সাথে সরবরাহ তো নিশ্চিত করতে পারে না। দাম বাড়ানো তাহলে দাম বাড়িয়ে বা কি লাভ? না, আপনি তো দাম মানুষকে বাড়ানো তেল দিতে পারছেন না। দাম, ওই বললাম যে এখানে সরকারকে সতর্ক হতে হবে। আমরা যদি এই যে তেল থেকে থাকে, আমরা ডিপোগুলোতে ধরেন এই তাহলে এটার দাম থাকবে। 200 টাকা, এই কাপ এবং তার মধ্যে যে চা আছে, কিন্তু এই কাপ এবং চা আর কেউ মানে পাচ্ছে না, 200 টাকা দিলেও তো পাচ্ছে না। না, এই 200 এক টাকা। কাপ চায়ের জন্য মনে করেন 200 ব্যক্তি দাঁড়িয়ে আছেন লাইনে। কিন্তু এখন কথা হলো যে আপনার এই যে তাহলে এটার 200 সাথে টাকা দাম বাড়িয়ে কি লাভ হয়েছে? না, দাম বাড়িয়ে তো ওই ইয়ে কমানোর জন্য দাম বাড়ায় নাই। আপনার এই যে লাইন জট, এই জন্য দাম বাড়েছে, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দাম বাড়িয়েছে সরকারের যেটা ঘোষণা, সেটা লাইন কমানোর জন্য করে নাই। লাইন কমানোর জন্য করলে তো এখন দাম কমাই দেবে। আচ্ছা, আমি আপনাকে এই অঙ্কটা বিরতির পরে আরেকবার ঠিক আছে, পরিষ্কার করে আপনাকে অঙ্কটা জিজ্ঞাসা করব। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির মধ্যে অঙ্ক থাকে, বিজ্ঞাপনের অঙ্ক, ফিরে আসলে আমরা আবার তেলের অঙ্কে ফিরবো।
সুপ্রিয় দর্শক, ফিরে এসেছি আমরা আবারও চলমানে। দর্শকই আসলে আমাদের প্রিয়, আর যারা কথা বলেন তারা। এখানে যে দুজন আছেন, আমরা অনেকক্ষণ থেকে তাদের কাছ থেকে কথা বের করার চেষ্টা করছি। গোলাম আল্লাহ রনি বলেছেন যে এত মানে তার মাথা ব্যথা আজকে, সেজন্য বেশি কথা বলতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তারপর আপনার কাছে অঙ্কটা বুঝতে আসি, কারণ আপনি অঙ্কে খুব ভালো। সেটা হচ্ছে যে সরকার তেলের সরবরাহ নিশ্চয়ই কম, তা না হলে তো লাইন হতো না। কারণ আগের মতো তেলের সরবরাহ থাকলে তো আমরা যখন যেতাম তখনই তেল পেতাম, এত বড় লাইন দেখি নাই। দ্বিতীয়ত, তেলের সরবরাহ যদি কম হয়ে থাকে তাহলে তেলের দাম বাড়লেই কি, তেল তো কম বিক্রি হচ্ছে, কম বিক্রি হলে তো সরকারের লাভ হবে কম। তেলের দাম ডাবল করলেও যদি অর্ধেক বিক্রি হয় তাহলে আগের মতো আয় হবে। আরেকটি হচ্ছে, জ্বালানি মন্ত্রী বলছেন সর্বোচ্চ তেলের মজুদ আছে, তাহলে তেল বিলি করে দিলে অসুবিধা কি? এইভাবে রেশনিং করার প্রয়োজন কি? যখন তেল থাকবে না, গাড়ি চলবে না। বিশেষ করে পেট্রোল অকটেনের গাড়ি চালানোর জন্য তো অস্থিরতার কিছু নাই। এটা সাধারণত পেট্রোল অকটেনের গাড়ি একটু সচ্ছল ব্যক্তিরা চালিয়ে থাকেন। তাহলে কোন জায়গাতে হিসাবটা মেলে আর কোথায় মিলে না? অঙ্কটা আসলে কি আমরা বুঝতে পারছি না কেন? প্রথমত আমি মানবিক বিভাগের ছাত্র, সেই দিক থেকে আমার চেয়ে আপনি অঙ্ক ভালো জানবেন এবং বিজ্ঞানও আপনি আমার চেয়ে ভালো জানবেন। আমি বিজ্ঞান এবং অঙ্কে, আমি যদি অঙ্কে ব্যবসার অঙ্ক জানেন। হ্যাঁ, ব্যবসা অঙ্ক জানি এবং আমি আর্টসে পড়া সত্ত্বেও আমি অঙ্কে লেটার পেয়েছিলাম। তো সেই থেকে আমার যেটা মনে হয় যে জীবনের বা যে কোনো একটা মেশিনের, ইভেন মানব দেহের ছোট্ট একটা জায়গাতে যখন একটা অশান্তির শুরু হয়, বিশৃঙ্খলা তৈরি হয়, একটা ভুল হয়ে যায়, ওটা একেবারে প্রথম দিনে যদি শুধরানো না যায়, এবং কোনো কোনো ক্ষেত্রে আসলে শুধরানো যায় না, ওটা ক্রমশ বাড়তে থাকে, ভাইরাসের মতো বাড়তে থাকে, মাল্টিপল হতে থাকে। তো এখানে আসলে এই যে ফুয়েল ক্রাইসিসটি প্রথম দিন যখন বলা হলো রেশনিং করতে বলা হলো, দুটো ভুল আমার কাছে মনে হয়েছে। সরকার রেশনিং করতে বললো, এটা রং ডিসিশন ছিল। আর 15 দিনের পেট্রোল জমা আছে, আমাদের দেশে সাধারণত 15 দিনই থাকে, এই কথাটা বলার দরকার ছিল না। ওখান থেকে যে কি কাজটা হলো, যেমন আমরা অফ ইয়ারে বলতেছিলাম, তো সেই দায়িত্বশীল ব্যক্তি এখন কোথায়? এখন মানে যেহেতু সমস্যা হয়ে গেছে, তাকে মেরে ফেললেও লাভ হবে না, এটা হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে পরবর্তী যে কনসিকুয়েন্সগুলো হয়েছে বা সিকুয়েন্সগুলো হয়েছে, এগুলো আমাদের নৈতিক চরিত্র, অভ্যাস, অস্থিরতা। অনেক ধনী মানুষ, আপনার আমার মতো গাড়ি, তার মাসে হয়তো 50 লিটার তেল লাগে না, কিন্তু সে গাড়ির তেল ভরে রেখেছে এবং পেট্রোল পাম্পে গিয়ে সে আরও 500-1000 টাকা ঘুষ দিয়ে সে 200 লিটার 300 লিটার তেল এনে তার গ্যারেজে রেখে দিয়েছে। এরকম লোকের সংখ্যা লাখ লাখ। ওই অফ ইয়ারে হাবিব ভাই সেটা কি করবে যখন কারো তেল থাকবে না? না, সে কি তখন করবে? তেল বের করে না, 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 সবার সামনে দিয়ে গাড়িতে ভরে নিয়ে উনি ঘুরে বেড়াবেন? না না, এটা সে করবে না বড় ব্যাপার, কিন্তু এটা তো আমাদের একটা অভ্যাস। আমাদের দেশে যেমন পান খায়, চুন খায়, এবং পান চুন খাওয়ার পরে সে যে কোনো মানুষের ওয়ালে ওইটা পিক না ফেলা পর্যন্ত তার মনে শান্তি নেই। তো এইরকম যে লোকজন আছে, আপনি এখন তাকে কি বলবেন? সে ওখানে পান খাবে, এবং তাও আবার কি বলে, গুয়া। গুয়া মানে সুপারি। এর মধ্যে 2 ধরনের গুয়া আছে। একটা হলো ওই দীর্ঘদিন পচিয়ে দুর্গন্ধ সৃষ্টি করে ওইটাকে মজানো গুয়া বলে। কিছু মানুষ আছে ওই গন্ধ, দুর্গন্ধ আমরা টিকতে পারিনি, কিন্তু ওই গুয়া খেয়ে তাকে পান খেতে হবে না, তার ভালো লাগে না। হ্যাঁ, শুধু লন্ডনে আমি পান খাওয়া নিয়ে ঝগড়া করতে দেখেছি মানুষকে। এবং পান খেয়ে আবার লন্ডনের মতো জায়গা, তো সেটা সে ওই ল্যাম্প পোস্টের নিচে ওটা ফেলবে, এবং সেই জায়গাটার নাম ব্রিক লেন। এখন এই যে আমাদের মানুষের মধ্যে যে জমানোর প্রবৃত্তি, 2 নম্বর হলো যে এই সময়টাতে অন্ততপক্ষে 10 থেকে 15 লাখ নতুন কর্মজীবী সৃষ্টি হয়েছে এই পেট্রোলকে কেন্দ্র করে, যারা ভিক্ষা করতে ধরেন। সে ডেলি পেতে 500 টাকা, এখন সে চিন্তা করে কোনো একটা পেট্রোল পাম্প থেকে যদি সে 20 লিটার তেল নিতে পারে, যে কোনো ছিল, ভিক্ষুক সেজে না, কৃষক সেজে। ভিক্ষা মানে ভিখারিকে কেন পেট্রোল পাম্প তেল দেবে? সে কৃষক সাজছে, কোনো একটা বাসার দারোয়ান সাজছে, আমার জেনারেটরের জন্য তেল লাগবে। তো এই কাজ করে সে ধরেন 25 লিটার 50 লিটার তেল নিল, নিয়ে সে 100 টাকার তেল বিক্রি করলো 200 টাকা, তার লাভ হয়ে গেল 2000 টাকা। এইভাবে সে ভিক্ষা করে ডেলি যে সে 500 টাকা পাচ্ছে, এটাকে সে একটা পার্ট টাইম ব্যবসা নিয়ে নিয়েছে। হুন্ডাওয়ালাদের কথা উনি বলতেছিলেন, কিন্তু হুন্ডাওয়ালাদের জন্য মানে মোটর বাইকারদের জন্য কিন্তু লিটার বটলে করে তেল বিক্রি, এটা কিন্তু মিরপুর মোহাম্মদপুরের বিভিন্ন জায়গাতে ছিল, ছোট ছোট দোকানের সামনে। মানে তখন যেটা ছিল পানির লিটার বোতল যেগুলো, সেগুলোর মধ্যে তখন যেটা ছিল নিয়ন্ত্রণের মধ্যে, কিন্তু এটাকে একটা সিন্ডিকেশনের মধ্যে। আমি এটা বললাম 2টো ঘটনা। আমি 3 নম্বর ঘটনা বলি। সব বাইকাররা চিন্তা করলো, সারাদিন আমি বাইক চালিয়ে 1000 টাকা পাচ্ছি,
কিন্তু আমি যদি 3টা পেট্রোল পাম্প থেকে ফুল করে 30 লিটার তেল নিতে পারি, এখান থেকে যদি 30 লিটার তেল আমি বিক্রি করতে পারি, আই কুড আর্ন 3000 টাকা। ফলে অনেক বাইকারি যে যারা আছে তারা যে বাইক চালাচ্ছে নট দ্যাট, এটাকে একটা পার্ট টাইম ব্যবসা হিসেবে নিয়েছে। আমাদের দেশের এই সেই জন্য তাকে যে পরিশ্রমটা করতে হচ্ছে এটা তো ভয়াবহ, সে তো লাইনে দাঁড়িয়ে থাকছে ঘন্টার আমাদের পর দেশের ঘন্টা। ওটাই তো ব্যাপার। আমার যখন সংসদ সদস্য ছিলাম, আমার এখানে ছিলাম 8 কিলোমিটার দূর থেকে হেঁটে সকালবেলা এসে আমার বাড়ির সামনে লোকজন বসে থাকতো মাত্র 100 টাকার জন্য। তো সারাদিন সে যদি একটু পরিশ্রম করতো 500 টাকা পেত, কিন্তু তার কাছে 500 টাকা ভালো লাগে না। সে সারাদিন বসে আছে এবং ওর সে মনে শান্তি পায় যে সে কিছু করলো না, Right, শুধু হাঁটাহাঁটি করলো আর 100 টাকা পেল। 100 টাকা পেল এবং 100 টাকা পাওয়ার পর তার দ্বিতীয় টার্গেট হলো, আমার বাসার সামনে ধরেন 500 লোক আছে, তো আমি তো সবাইকে মুখ রাখতে পারি না, সবাইকে লাইনে দাঁড়া করালাম, একজন নিয়ে আবার পিছনে এসে আবার দাঁড়ালো। এবং কেউ যদি আমাকে ঠকিয়ে 200 টাকা নিতে পারতো, 300 টাকা নিতে পারতো, সে মনে করতো সে জুলিয়াস সিজার। দিস ইজ হিউম্যান সাইকোলজি। এখন এই যে আরেকটা অংশ আছে, তেল পাচার হচ্ছে একটা বিরাট অংশ সীমান্ত দিয়ে। এই যে তেল ডেইলি হয়তো দেখা গেল সীমান্তে কাঁচামরিচ, ডিম, তারপরে চিনি, এগুলো পাচারে ছোটো ছোটো, তাদের ডেইলি ইনকাম 500 থেকে 1000 টাকা। এখন তারা যে সকল পণ্য পাচার করে তাদের মধ্যে দেখা গেল এখন পেট্রোল যুক্ত হয়ে গেছে, অকটেন যুক্ত হয়ে গেছে, ডিজেল যুক্ত হয়ে গেছে, এই কাজগুলো হচ্ছে। ফলে এখন যে মানে যুদ্ধ শুরু হয়েছে পেট্রোলিয়াম অঙ্কের মতো, এটা এখন সরল অঙ্কের মতো, গুণ ভাগ যোগ বিয়োগ সব একসাথে হয়ে গেছে। তাহলে আমরা এবার অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, হাবিবুর রহমান হাবিব, জি। আপনার কাছ থেকে আমরা একটু এইটার সাফাই শুনতে চাই যে এই যে বিষয়গুলি গোলাম মোল্লা রনি বললেন, এগুলি কোনোটাই কি সরকারের পক্ষে বন্ধ করা সম্ভব হচ্ছে না, নাকি এগুলা ঘটছে না? কেননা আমরা দেখছি যে পরিস্থিতি কিন্তু যতই যাচ্ছে ততই বেশ সঙ্গীন হয়ে উঠছে। অনেকেই ভাবছেন যে ডিজেলের অভাবে সেচ হবে না, সেচ না হলে পর উৎপাদন কমে যাবে। আবার হরমুজ প্রণালী দিয়ে সারের জাহাজটা আটকে আছে, সারের জাহাজ এরকম যদি আটকে থাকে সেটাও একটা অসুবিধাজনক বিষয়। আবার বৈশ্বিক অর্থনীতির পরিস্থিতির কথা বলে স্কুলে যেমন ভার্চুয়াল স্কুল চালু করার বিষয়টি এসেছে, এখন আদালতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়ালি বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে, এই জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তো তার মানে কি? তার মানে কি আসলে পরিস্থিতি এইভাবে সঙ্গীন হতে থাকবে? আমরা ভার্চুয়ালি যদি চলেও যাই, কিছুদিন পরে তো তেলের অভাবে তাহলে বিদ্যুৎ থাকবে না। মানে আসলে কি আমরা একটা সংকটের দিকে এগোচ্ছি? এই সংকট মোকাবেলা করার জন্য জনগণের প্রতি কি আহ্বান, সেটা কেন আপনারা জানাচ্ছেন না? কেননা এটা আমি নিজেও প্রশ্ন করেছি যে যারা গাড়ি চালান তাদেরকে এতই দরকার যে প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তাদের গাড়ির তেল নিতে হচ্ছে, বরং গ্যাসের উবার আছে বা গ্যাসের পাঠাও আছে, গ্যাসের অন্য গাড়ি আছে, সেটা ভাড়া করলে কি হয়? রাইট। 1-2 দিন সিএনজিতে চললে কি হয়, বা 1-2 দিন ব্যাটারির সাথে চললে বা কি হয়? আমি ব্যাটারির সাথে চড়া অভ্যাস করছি, যদি আমি যানবাহনটা পছন্দ করি না। তাহলে এই ধনী ব্যক্তিরা কেন তাদের বিশাল বিশাল গাড়িতে মানে যে কোনো মূল্যে তেল নেওয়ার জন্য এইভাবে লাইন দিয়ে মানসিক রোগ। ড্রাইভারদেরকে দাঁড় করিয়ে দিয়েছে? গোলাম মোল্লা রনি যে কথাটা বললেন না, মানসিকতার আমাদের পরিবর্তন না হলে এটা চলতেই থাকবে। আমি আজকে শোনেন, আপনি তো বললেন চড়বেন, আমি বাসে চড়ি, আমি টেম্পুতে চড়ি, আমি পায়ে হাঁটি, আমি সিএনজিতে চড়ি, আমি পাঠাওতে চড়ি। আজকে যখন আমি দেখলাম এই গাড়িটা আমার না, আমাকে নির্বাচন করার জন্য দিয়েছিলেন 75,000 টাকা ভাড়া মেটায়, সে আশা করি গাড়িটা কিনেছিলেন, নির্বাচন আমাকে দিলেন, জিজ্ঞেস করেন। নির্বাচনের ফলাফল তা চুরি চামারি হয়ে গেল। আমাকে বললো যে আমি গাড়িটা কী করবে এখন, তো তুমি নিয়ে যাও। আমি আবার সেই বাসে যেমন চড়ি সামনে চড়ি, তো ঠিক আছে কোরবানি পর্যন্ত চালান। কি গাড়ি? ওই যে হাইস কি একটা, ও আচ্ছা আচ্ছা, মানে একজনে দিয়েছে নির্বাচন, হ্যাঁ, নির্বাচন এটা দেয় করেন। সবাইকে দেয়। হ্যাঁ, তো এখন আজকে আমি দেখলাম তেল 140 টাকা করে অকটেন। আমি চিন্তা করলাম যে আমি যাবো হলো সেগুন বাগিচা, পেশলাবর এলাকায় একটু কাজ আছে, ওখান থেকে আবার আমাকে এসে এই প্রোগ্রামে আসতে হবে, বনানী একটু যাব। আমি ওখান থেকে একটা নিয়ে আমি মেট্রোতে গেলাম, মেট্রো রেলে গেলাম, গিয়ে আরামে গেলাম। তা আমি কেন ওই করলাম যে 140 টাকা করে তেল, তেলের লিটার। তাহলে আমি এখানে গেলে যাওয়া আসা যানজটে পড়ে গেলে এই দেখেন আমার হলো মেট্রো রেলের টিকিট। মেট্রোর টিকিট। না, আমার নিজের কথা একটু 1 মিনিট বলি। আমি 1 মাস ধরে গাড়ি ব্যবহার করছি না। তো হ্যাঁ, সেটা আমি নিজে দেখেছি। আপনি এত সুন্দর গাড়ি, আপনি হ্যাঁ, এত সুন্দর গাড়ি, এত দামি গাড়ি, এবং আমার মানে আমি উবারে চলছি, দেখেন, টিভির তারপরে আমি করলাম গিয়ে গেলাম মেট্রো রেলে, গেলাম মেট্রো রেলে এসে আগের গাড়ি নেমে আমার গাড়ি বললাম তো আসলাম। এখন আমার ওই এটাও আমার গাড়ি, তাহলে কেন? শেষ করি। হ্যাঁ, আমরা এখন এখন শেষ করব একটা অনুষ্ঠান। গ্যাসের গাড়ি আছে ছোট, এটাও আমার নামে না, আমার বয়সে হয় না, আমরা কিন্তু যাক কিনা।
তো ওই গাড়ি গ্যাসের মধ্যে গ্যাসের গাড়ি চলবো, নাহলে হাঁটবো, না মেট্রো চলবো, না ওভারে চলবো, না পাঠাও চলবো, না বাসে চলবো, না টেম্পুতে চলবো। অসুবিধা কি? তেলের দাম না করে তোর গাড়িতে চলবো যত না এইসব যাওয়া আসা বাদে। এখন আমি বলি যে এই যে আপনি অঙ্কটা শুনতে চেয়েছেন না, তেলের দাম বাড়লেন, তারপরে যানজট কেন হচ্ছে এই মানে লাইন কেন আমাদের বাড়তেছে? হাতে আর সময় নেই। আচ্ছা এইটুকুই বলতে শেষ করে দিই, সেটা হলো যে আগে যখন 120 টাকা ছিল তখন বিক্রি করতে 200 টাকা বা 220 টাকা করে, এখন 140 টাকা কিনে বিক্রি করে 200 টাকা করে আরও বাড়বে। আগে রেট অফ রেশিও অফ প্রফিট আগে যা এখন তো বেশি হবে, এই জন্য এখন বেশি করে তারা লাইন দাঁড়াচ্ছে। আমরা আসলে এই অবস্থা থেকে কিভাবে পরিত্রাণ পাবো এটা এখনো যদিও বুঝতে পারছি না, কিন্তু আশা করছি যে সরকারের যারা বুদ্ধিমান পড়তে পারে অংশ একটা আছেন- যুদ্ধ বন্ধ হয়ে গেলে সব পরিত্রাণ হয়ে যাবে। না, সেই বুদ্ধি ট্রাম্প এবং ইরানের হবে কিনা সেটা তো আমরা জানি না, তবে সরকারের যে বুদ্ধিমান অংশ তারা হয়তো কোনো একটা পদ্ধতি বের করে জনজীবনে খানিকটা স্বস্তি আনতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আজকে চলমান এইখানেই শেষ করছি, তবে চলমান অব্যাহত থাকবে। আগামীকাল আবার দেখা হবে এবং এই সপ্তাহে আমরা একই সময় বারবার হাজির হব আপনাদের সামনে এবং নানান বিষয় নিয়ে কথা বলবো। সংকট আমাদের কাছে আছে, কিন্তু সেই সংকট মোকাবেলা করার পরিবর্তে আমরা যদি সংকটের সুযোগ নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু কারোর জন্যই বিষয়টি প্রীতিকর হবে না। এবং শুধু তাই নয়, যদি যারা ধনী ব্যক্তি তারা প্রত্যেক দিন চিন্তা করেন যে কারণে অকারণে আগের মতোই তারা গাড়িতে চড়বেন, সেটা না করে বরং গাড়ির ব্যবহার কিছুটা কমিয়ে আনলে হয়তো এই বিষয়টিতে আমরা আরেকটু স্বস্তি পেতাম। এখন যেটি ঘটেছে সেটি হচ্ছে যে শহরের সর্বত্র গাড়ি চলছে না বটে, কিন্তু যানজট আছে এবং যা আপনি যে তেলটি নিচ্ছেন সেই তেলটা ওই যানজটে দাঁড়িয়ে আবার খরচ করে দিচ্ছেন। অতএব যা কিছু ঘটে তার অনেকখানি বটে, আর এই যা কিছু ঘটছে এখানে যদি আমাদের দায় থাকে তাহলে ঘুরে ফিরে সেই দায় দায়িত্ব আমাদেরকে বহন করতে হবে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি চলমান কালকেও দেখবেন।